এরপরে বাংলা দ্বিতীয় পত্রের দিকে যদি আমরা যাই, উচ্চারণের নিয়ম। এখন তোমরা বলবা, আমি তোমাদের কাছ থেকে শুনবো নিখিল বিশ্ব কি? নিখিল বিশ্ব হচ্ছে পুরো বিশ্ব। নিখিল বিশ্ব হচ্ছে অয়ন সিরাজগঞ্জে ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্রিটিশরা এখন কি ভালো হয়ে গেছে? এখন ভালো হয়েছে তোমার বললো কে? এলোকেশের ঝড় কি? এলোকেশের ঝড় মানে যে ঝড় আইসা চুল এলোমেলো করে দেয়, এরকম ঝড়। ভাইয়া আপনি এত কিছু কেমনে জানেন? কেমনে জানি তা তো জানি না, জানি। 10 মিনিট বিরতি দিবেন কিনা? দিব। আর কি প্রশ্ন আছে? নিক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মুক্ত করে ফেলা। মলয় অনিল কি? অনিল হচ্ছে বাতাসের সমার্থক শব্দ। মলয় অনিল হচ্ছে মলয় পর্বত থেকে আসা অনিল বা বাতাস, দক্ষিণ দিক থেকে আসে। বিশ্বামিত্র বহুব্রীহি ভোলায় দাওয়াত আমার, থ্যাংক ইউ। নেহারি শব্দের অর্থ দেখে। নেহারি মানে খাওয়ার নেহারি না, শির নেহারি আমারই, আমার শির দেখে। নত শিরোই শিখর হিমাদ্রির, হিমালয় মাথা নিচু করে আছে। তারপরে আর কার্তবীর্যের হিস্ট্রি কি? কার্তবীর্যের হিস্ট্রি আজকে বলবো না, এটা কবিতার দিতে বলছি। কার্তবীর্যের পিছনে লাগছো কেন? কার্তবীর্যর ছেলেরা আইসা বিশ্বামিত্রের বাপেরে মারছিল। তারপরে বিশ্বামিত্র যায়, সরি পরশুরাম যায় আবার কার্তবীর্যকে মাইরা ফেলাইছে, রাজাকে। তখন এই পরশুরামের সাথে কার্তবীর্যের ছেলেদের ফাইট হয়। ওরা ছিল ক্ষত্রিয় আর পরশুরাম ছিল ব্রাহ্মণ। ওইটা তোমার জানার দরকার নেই, লাগবেই না। ক্ষত্রিয় কি? ক্ষত্রিয় হচ্ছে ভিন্ন হিন্দুদের একটা বর্ণ, সবার উপরে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। সিস্টেম অনুযায়ী ব্রাহ্মণরা ধর্মকর্ম করবে, পূজা অর্চনা, ক্ষত্রিয়রা দেশ চালাবে, যুদ্ধবিদ্যা শিক্ষা করবে, আর তারপরে বৈশ্যরা তারা হচ্ছে তোমার চাষবাস করবে, ফসল উৎপাদন করবে। এরপর নমশূদ্র তারা হচ্ছে বাকি সবার সেবক হবে, জুতা সেলাই করবে, তারপরে চুলদাড়ি কাটবে, পালকি বহন করবে ইত্যাদি। এরপরে প্রতিদিন কি 3টা সাবজেক্টই পড়তে হবে নাকি অন্যভাবে পড়া যাবে? এটা একটা ভালো প্রশ্ন। দেখো, এটা তোমার উপর নির্ভর করে, তুমি প্রতিদিন 3টা পড়বা নাকি 2টা পড়বা। যেহেতু 3টা, প্রতিদিন তুমি 3টাই পড়তে পারো, খুব তো বেশি না। তবে আমি একটা কথা বলতে পারি তোমাকে, তুমি যে স্টাডিটা করছো তার মধ্যে আমি মনে করি বাংলাদেশের এভারেজ ছাত্রছাত্রী বেশিরভাগ আমরা ইংলিশে দুর্বল। এই জন্য ইংলিশের সময় একটু বাড়ায় দিও। এটা আমার সাবজেক্ট না, আমি তোমাদের এটা পড়াই না, তারপরও আমি বাস্তবতা তোমার বলে দিচ্ছি, ইংলিশের সময়টা একটু বেশি দিবা। ইংলিশের সময় বেশি দিলে অনেক দিক থেকে লাভ। এক, তোমার অনেক প্রতিদ্বন্দ্বীরা বাদ পড়বে ইংলিশে ফেল করার কারণে। 2, অনেকে টিকবে কিন্তু ইংলিশে কম নম্বর পাওয়ার কারণে সিরিয়ালে পেছনে থাকবে। 3, অনেকে জিকে বাংলাতে প্রচুর নম্বর পাবে, ইংলিশে ভালো করার কারণে, কি বলে, ইংলিশে খারাপ করার কারণে তারা আগে থাইকেও ভালো সাবজেক্ট পাবে না। বুঝছো কিনা? সিরিয়ালে তোমার আগে আছে, মনে করো সে 372 আর তুমি মনে করো হচ্ছে 491, কিন্তু ইংলিশেও খারাপ করছে, এই কারণে ওই সিরিয়ালে সে যেখানে আছে ওখান থেকে নর্মালি যে সাবজেক্টটা পাওয়ার কথা ওটা সে পাবে না, কারণ ওই সাবজেক্ট পাওয়ার জন্য ইংলিশে মিনিমাম এত নম্বর পাইতে হবে এমন একটা শর্ত জুড়ে দেওয়া থাকে। ওই শর্ত সে ফিল আপ করতে পারে নাই, কিন্তু সিরিয়ালে সে আগে গেছে, ওই জন্য সাবজেক্ট সে আর পাবে না, সেই জন্য পিছের সিরিয়ালে সাবজেক্ট পাবে। আগে থাকার পরেও একটু পেছনের সাবজেক্টগুলো সে পাবে। এই জন্য ইংলিশে যদি ভালো করো, মাল্টি দিক থেকে তোমার জন্য লাভ আছে। ইংলিশে ভালো করলে তুমি সিরিয়াল যেমন আগাবে, ফার্স্ট অফ অল তোমার ফেল করার ঝুঁকি কমবে। যারা ফেল করে তারা তো ইংলিশে ম্যাক্সিমাম ফেল করে, তাই না? তোমার ফেল করার ঝুঁকি কমবে, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, তুমি ভালো সাবজেক্ট পাওয়া যাবা, কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবা। এই জন্য ইংলিশ সব থেকে গুরুত্বপূর্ণ, বুঝছো? আর বাংলা আমি পড়াচ্ছি, তোমাদের ম্যারাথন গুলো সবাই করো, ভাইয়ারা পড়াচ্ছেন, বেসিক ধরে ধরে যেভাবে যেভাবে বলছি এগুলো পড়তে থাকো। জিকেতেও ভাইয়ারা পড়াচ্ছেন, সেই জিনিসগুলো শুনো ওই অনুযায়ী, এবং জিকের সাম্প্রতিক গুলোকে ভালো মতো প্র্যাকটিস করো। পত্র পত্রিকা খবর টবর এগুলোর উপরে তোমরা নজর রাখবা। আর ইংলিশে যেভাবে প্রিপারেশন আছে, ভাইয়ারা তোমাদের যে পরামর্শ দিচ্ছে সেগুলোকে ঠিকঠাক মতো আমল করবা, এবং ইংলিশে একটু বেশি গুরুত্ব দিবা। এটা হচ্ছে আমার কথা। কথা কি বুঝছো? ইংরেজি যদি ভালো মতো পড়তে পারো এবং যদি এখানে ভালো নম্বর পাইতে পারো, তাহলে তুমি অনেক দিক থেকে আগায় যাবা। ইংরেজি একটা টনিকের মতো তোমার জন্য অ্যাডমিশন টেস্টে, বুঝছো ভাইয়া? সোনিয়া বলছে আমার মনে হয় প্রতিদিন যে কোনো একটা ভালো করে পড়া উচিত। ইটস আপ টু ইউ। আইন বিভাগে সিট পেতে হলে কত নম্বর লাগবে? কত নম্বর লাগবে সেটা তো কথা না,
আইন বিভাগে আর্টস থেকে হচ্ছে তোমার, আমি যতদূর জানি, তোমার 58টা সিট আইনে, লতে 58টা। সো 58 হলে অনেক সময় হয় কি 60 পর্যন্ত যায় না সিরিয়াল, এর আগে আইন শেষ। কারণ যারা সামনে থাকে এরা কেউ ল মিস করে না, বুঝছো। সায়েন্স থেকে বোধ হয় 50টা কি 52টা, সব মিলে 120টা সিট। তো আর্টস থেকে 58টা সিট। গতবার মনে হয় 59 পর্যন্ত গেছিল, আমি যদি ভুল না করে থাকি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটবে যে সিরিয়াল 60 পর্যন্ত আস্তে আস্তে আইন শেষ হয়ে যাবে, কারণ কেউ এটা ছাড়বে না। ল, ইকোনমিক্স এগুলো সাধারণত কেউ ছাড়ে না। তো তুমি যদি ল পড়তে চাও, তুমি যদি আর্টসের ছাত্র হয়ে থাকো, তোমার ওই 58-60-এর ভিতরে থাকতে হবে। তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো, দেন তোমাকে 50-র ভিতরে থাকা লাগবে। এটাই বাস্তবতা। 120-এর মধ্যে তোমাকে এটুকু অ্যাচিভ করা লাগবে। কারণ লতে পড়লে যেটা হয়, বিসিএস বা অন্য চাকরি তো করাই যায়। তুমি যদি বিজিএস দিয়ে জজ হইতে পারো তো সুন্দর একটা লাইফ পাইলা, অথবা তুমি যদি কোর্টে অ্যাডভোকেট হও এবং ব্যারিস্টার হও, তাহলে একটা চমৎকার লাইফ, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে। এই জন্য ল খুবই লুক্রেটিভ, তোমরা জানো এটা। এটার দরজা অনেক বেশি, জেনারেল লাইনেও আসা যায়, ওই ডিসিপ্লিনেও চমৎকার ফিউচার আছে। এই জন্য ল নর্মালি কেউ পাইলে এটাকে ছাইরা কথা বলে না, ওরা নিয়ে নেয়। সামনের দিকে থাকলে খুব কমই আছে যে সিরিয়াল সামনে হয়তো ওর খুব প্যাশন, সে ইকোনমিক্স পড়বে, এমন থাকে না। খুব প্যাশন, সে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়বে, বাইরে চলে যাবে। ইউরোপ আমেরিকা ডেভেলপমেন্ট স্টাডিজ এর ব্যাপক চাহিদা আছে। ধরো কেউ এমন আছে, এখন কি করবা তুমি, সেটা পড়তে চায়, বুঝতে পারছো, ওইটা আলাদা জিনিস। তবে নর্মালি কেউ সিরিয়ালে এরকম মিললে, টাইমিং হয়ে গেলে ল ছাড়ে না, বুঝছো। আর কি কি ভালো সাবজেক্ট আছে? সব সাবজেক্টই ভালো রে ভাই, ভালো খারাপ বলতে কোনো কথা না, সব সাবজেক্টই ভালো। হ্যাঁ, ল নিয়ে পড়লে অনেক পড়তে হয়। ইংলিশ সিরিয়াল কত লাগবে? ইংলিশের সিরিয়াল মানে তো বুঝলাম না। আপনার ব্রেনটা ভাড়া লাগবে? ভাড়াই তো দিচ্ছি তোমাদেরকে, প্রতিদিন দিচ্ছি না। আমার ব্রেন তো তোমাদেরকে দিয়ে দেওয়া, এটা আমার কাছে থাকে, বাট তোমাদের সাথে এটা কানেক্টিভিটি আছে। ক্লাসে যতক্ষণ থাকি, মাস্টার ক্লাসে যখন তোমরা দেখো, তারপরে ফেসবুকে যখন কথা বলি, সো আমার ব্রেন তোমাদের সাথে এটা, ওই যে কি বলে এটারে, এটা কি কম্পিউটার যেন, সব জায়গায় একটা থেকে লাইন দেয়, এটারে কি কম্পিউটার বলে আপনি জানেন? একটা কম্পিউটার আছে, এটা জানি কি, মেইন ফ্রেম। এই তো মনে পড়ছে, মেইন ফ্রেম কম্পিউটার। দেখবা হচ্ছে ওই যে রেলওয়েতে যখন চালায়, দেখবা একই পিসি কিন্তু সব জায়গায় ভাগ করে দেওয়া, জানো কিনা এটা? একটাই পিসি সব মনিটরে কিন্তু সিস্টেম করে দেওয়া আছে। সো তুমি দেখবা এখানে দাঁড়ায় তুমি হয়তো লালমনি এক্সপ্রেসের টিকিট কাটতেছো, এখানে আরেকজন লালমনি এক্সপ্রেসের টিকিট কাটতেছে, সিস্টেম ওইভাবে করা। আমি তো মেইন ফ্রেম তোমাদেরকে দিয়ে রাখছি না। এরপরে আসো, আরবি সাহিত্য নিলে কত তো মহা লাগবে? আরবি সাহিত্য নর্মালি একটু পেছন দিকে হইলেও তুমি পাবা, নো প্রবলেম। উত্তরাতে আমন্ত্রণ। মনোবিজ্ঞান নিয়ে পড়লে কি হওয়া যাবে মানবিক থেকে? মনোবিজ্ঞান নিয়ে পড়লে তো তুমি মনোবিজ্ঞানী হবা। ক্লিনিক্যাল সাইকোলজি যদি পড়ো, মানুষকে পরামর্শ টরামর্শ দিবা, দিয়ে একদম কাঁচা টাকা কামায় নিবা, ওষুধ লিখবা যে তোমার মাথা খারাপ হয়েছে, ওষুধ খাও, খায় ভালো হয়ে যাও। তুমি কাউসার ভাইকে উল্টা পাল্টা প্রশ্ন করো, ওষুধ খাও। এরপরে আসো, সব মিলে যদি তুমি 60-র আশেপাশে থাকতে পারো, আশা করা যে তোমার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসো, স্বরবর্ণ, উচ্চারণ নিয়ে কথা বলি। উচ্চারণ নিয়ে আমরা আগের দিন কথা বলছি, অনেক কথা। এখন এখান থেকে চলো কেমন প্রশ্ন হতে পারে। উচ্চারণে তোমরা নর্মালি রিটেন প্রশ্ন ফেস করো, এইচএসসি বোর্ডের ক্ষেত্রে করো না? করো না? করো। ধরনটা অনেকটা ওই রকমই থাকবে। হতে পারে ওখানে তো তোমার সংবৃত বিবৃতের সংজ্ঞা জিজ্ঞেস করে না, এখানে যদি লিখিত প্রশ্ন করেই বসে, খুব সম্ভবত তোমাকে সংবৃত কি বিবৃত কি এই টাইপের সংজ্ঞা কিছু জিজ্ঞেস করতে পারে। ধরো তোমার বললো যে সংবৃত ও বিবৃত উচ্চারণ বলতে কি বোঝো? উদাহরণ সহ দেখাও। ধরো এমন প্রশ্ন করলো, তুমি তো এমনিতে পড়ছো আরেকটা, তুমি পড়ছো এ ধ্বনির উচ্চারণ, অ ধ্বনির উচ্চারণ, সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, এইভাবে পড়ছো। তারপরে আবার সঠিক উচ্চারণ যেগুলো পড়ছো, পরীক্ষায় তুমি নর্মাল অ্যান্সার করছো ওইটা সঠিক উচ্চারণটা, বাট সংবৃত বিবৃতর আইডিয়া দিয়েই তো পড়ছো, ওই আইডিয়ার বেসিক থেকে তোমাকে চাইলে প্রশ্ন করতে পারে।
আমি কি তোমাদের বোঝাতে পারছি না পারি নাই? বলো। নিয়ম আসবে কি স্যার? আসতেই পারে, যদি এখান থেকে লিখিত প্রশ্ন করে আসতে পারে। ব্রেক দিব কিনা? দিব ইনশাল্লাহ। তোমরা কি ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? 60 মানে কি ভাইয়া? তুমি 100 নম্বরের মধ্যে 60 পাইলে চান্স পাওয়া যাবে, এটা বলছি। ফার্স্ট সাবজেক্ট ল, ইকোনমিক্স, এগুলো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিন দেখলে আমরা তোমাদেরকে ব্রেক দিব, এখনই দিব, অসুবিধা নাই। চলো এটা ব্রেকে আমরা যাই। এখন বাজে হলো 8:50, 12 মিনিট। আমরা ফিরবো 9:02 ইনশাআল্লাহ। অল ক্লিয়ার? একজন বলছে উইকলিতে 98 পর্যন্ত পাইছে, ঢাবিতে তো পায় না কেন? এটা প্রথম উইকলি। তোমরা আসলে যে কিভাবে কি ভাবো, চিন্তা করো। আমরা কি চাইবো শুরুর দিকে তোমাদের উৎসাহ নষ্ট হোক? বলো। তখন তোমরা বলতে ভাইয়া এমন প্রশ্ন কেন করলেন যে আমরা 55 পাই? আমরা কোথায় যাব বলো? আমরা তো চাইবো তোমরা উৎসাহিত হও, পরীক্ষা দাও, এটাই তো চাওয়া উচিত। আর শুরুর দিকে কেন আমি তোমাকে এত কঠিন প্রশ্ন করব, ভয় দেখাবো? এটা মানে খুব সিম্পল পলিসি না এটা, তাই না? তো এটা তো তুমিও বুঝো, এটা কি যে কেউ বুঝতে পারে। একটা মানুষ উইকলিতে 98 পাইছে, এটা যে তার অপরাধ করছে সে এমন তো না। আর সে ভালো প্রিপারেশন নিছে, 98 পাইতেই পারে, 100 পাইতে পারে, অসুবিধে কি? ওটা কথা না। কথা হচ্ছে আমরা আস্তে আস্তে তোমার লেভেল নিয়ে কাজ করব। তোমরা এখন যে লেভেলে আসো, তোমরাই বলো তোমাদের লেভেলটা কি। তোমরা মাঝে মধ্যে কি প্রশ্ন করো। আমরা তোমাদেরকে ধরো 0 সাইজের বাচ্চাকে আস্তে আস্তে লালন পালন করে নার্সিং করে বড় করা লাগে। তো পড়ানো, কোয়েশ্চেন করা, খাতা দেখা, সব সেগমেন্ট মিলে আমরা চাইবো তোমাকে একটা টোটাল শেপ যেন আমরা দিতে পারি। এর একটা জার্নি ম্যান। সো একটা পরীক্ষা, একটা উইকলি, একটা ডেইলি, এটা দিয়ে তুমি সবটাকে যদি জাজ করতে চাও, তাহলে আসলে তুমি ভুল করতেছো। আসো আমরা শুরু করছি, রেডি? ওকে, আমরা খুব কথা বলছিলাম উচ্চারণের নিয়ম নিয়ে, এখান থেকে কিভাবে কি করা যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো চলো শুরু করছি। সম্পৃক্ত বিবৃতি নিয়ে কেমন প্রশ্ন হইতে পারে সেটা নিয়ে কথা বলছিলাম। এরপরে উচ্চারণ থেকে, তুমি উচ্চারণ থেকে ভালো করবা কিভাবে, তোমাদেরকে ভাই একটা ট্রিক্স বা টিপস মনে হয় দিছিলাম কিনা, আবার দিয়ে দিই। তুমি চাইলে তোমার কোশ্চেন ব্যাংক খুলতে পারো, কিউবি ফর কোশ্চেন ব্যাংক খুলে ওখান থেকে দুইটা টপিক দেখবা, একটা হচ্ছে বানান আর একটা হচ্ছে উচ্চারণ। এবং তুমি দেখবা সেখানে বিগত বছরের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন পড়লে কমন পড়তেছে। এটা তুমি ভালো করার জন্য যেটা করবা সেটা হচ্ছে বিগত 7 বছরের বোর্ড প্রশ্ন, বিগত 7 বছরের বোর্ড প্রশ্ন, আই মিন এইচএসসি ও অ্যাডমিশন টেস্ট পরীক্ষার প্রশ্ন, অ্যাডমিশন টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করবা। বলো কি বলছি? বানান এবং উচ্চারণ। তুমি এখন যাও, কোশ্চেন ব্যাংক খোলো, প্রিপারেশন বুকেও তো কিছু দেওয়া আছে, চেক করতে পারো। দেখবা তুমি এইচএসসি তে বোর্ডের প্রিপারেশনের জন্য যা যা পড়ছিলা ওগুলোর থেকে দেখবা এখানে মাশাআল্লাহ অনেক কমন পড়ছে, 98%। দেখো তুমি শুদ্ধ বানান বোর্ডের জন্য যা শিখছো, সঠিক উচ্চারণ বোর্ডের জন্য যা শিখছো, এগুলি দেখো অ্যাডমিশনে মুহুর্মুহু আসতেছে। আমি ঠিক বলেছি কিনা সেটা প্রমাণ করার জন্য তুমি চাইলে চেক করে আসতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? আরবি সাহিত্যের কত তোমার হওয়া লাগবে, শিহাবুদ্দিন ভাই বলেছি। আরবি, ফার্সি, উর্দু, পালি, বুদ্ধিস্ট স্টাডিজ এগুলো একটু পেছন দিকে হইলেও তুমি নিতে পারবা, সমস্যা নাই। এরপরে আসো উচ্চারণ থেকে কথা বলছিলাম গেল, ও আর উচ্চারণগুলো। এরপরে হচ্ছে তোমার ফলার উচ্চারণ যেটা আছে একটু দেখে রেখো। যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ দেখো, যুক্ত ব্যঞ্জন উচ্চারণের প্রশ্ন হতে পারে। এবং ফলার উচ্চারণ এখান থেকে ধরো তোমাকে বললো যে বফলা ও মফলা, বফলা ও মফলার উচ্চারণের মনে করো আর কি বললো যে 3টি নিয়ম দেখাও, বা ধরো 4টি বললো নিয়ম দেখাও। হয়তো 2 নম্বরের প্রশ্নের জন্য 4টি বলবে না, বলতে পারে হয়তো 1 1 2 বা 2 2 4, কিভাবে বলবো আমি জানি না।
তবে বফলা মফলা থেকে তুমি পরে রাখবা। তুমি খেয়াল করে দেখবা যে অলমোস্ট সব বছরেই বোর্ডে বফলা মফলা রিলেটেড প্রশ্ন আসে, বোর্ডে যেহেতু একাধিক আসে। আর বিশ্ববিদ্যালয়ে দেখবা এটা একটা কমন প্রবণতা, ফলার উচ্চারণ থেকে প্রশ্ন আসা, যেমন বিস্ময় আসছে, স্মরণ আসছে, খেয়াল করে দেখো এগুলো আসছে সবগুলো খুব রিসেন্ট টাইমে, এই 2-3-4 বছরের মধ্যে। সেই জন্য বললাম যে তুমি যখন বফলা মফলার উচ্চারণটা পড়বা এটাকে গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এটা একটা এরিয়া, উচ্চারণের যেসব এরিয়া থেকে প্রশ্ন হয় তার মধ্যে এটা একটা এরিয়া। আমি তোমাদের 4টা বেসিক কথা বলছিলাম, এখান থেকে সবগুলো মোটামুটি উচ্চারণের বফলা মফলার নিয়মগুলো কভার করা যায়। 1, হয় উচ্চারিত হবে। 2, উচ্চারিত হবে না। 3, নাকের ঝোঁক পড়বে। 4, বফলা মফলার জন্য দ্বিত্ব হয়ে যাবে, যে ব্যঞ্জনের সাথে বসবে সেই ব্যঞ্জন দ্বিত্ব হবে। একেবারে সবগুলো রুলকে এক জায়গায় চাপাই দিছিলাম, মনে করে দেখো। তো সেই বেসিসে তুমি যদি পড়ো তাহলে দেখবে একদম ফাটাফাটি প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসো, এখান থেকে গেল, তারপরে যদি বলি এটা একদম যতটা পারো, যত বেশি পারো, আমরা এখানে অল্প কিছু দিছি, এটা বুঝাইছি যে এইভাবে পড়া লাগবে। তো যতটুকু পারো তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে এগুলোকে প্র্যাকটিস করে ফেলাবা, স্পেশালি ফর তোমার ফ্রম থেকে, তোমার হচ্ছে প্রিপারেশন বুক থেকে। পিবি বললে বুঝবা প্রিপারেশন বুক, আর কিউবে বললে বুঝবা কোয়েশ্চেন ব্যাংক। ওখান থেকে এগুলো দেখবা যে অধ্যক্ষ, এটা গত বছর আসছে বিতে গত বছর আসছে যে অধ্যক্ষ শব্দটা কোন সিস্টেম উচ্চারিত হবে, এটাকে সংবৃত অবস্থায় হবে ওটা নাকি বিবৃত হবে, অধ্যক্ষের ওটা কিভাবে হবে। এখন তুমি যে অধ্যক্ষ পড়ছো, অধ্যক্ষ এটার উচ্চারণ লিখে দিয়ে আসছো, সংবৃত হয়েছে কেন হয়েছে, ওই জায়গা থেকে রুলকে রিলেট করে প্রশ্ন আসছে। তুমি দেখো কিছু শব্দ আছে উচ্চারণের ক্ষেত্রে, অধ্যক্ষ, নদী, অতুল, আহ্বান, হ্যাঁ, এগুলো বারবার বিয়বল, জিব্বা, এগুলো ঘুরাই ফিরে এগুলো আসতেছে প্রচুর। আর যদি তুমি বানান পড়তে যাবা দেখবা স্বায়ত্ত শাসন, আকাঙ্ক্ষা, মুমূর্ষু, নির্নিমেষ, অপরাহ্ন, এই শব্দগুলোকে যে টিচাররা কি পছন্দ করে বোর্ডে অ্যাডমিশনে, দেখবে এগুলোর জয় জয়কার। আমি জানি ম্যাক্সিমাম অলস তোমরা কোশ্চেন গুলো ঘাটো নাই, দেখো নাই, কিন্তু তোমরা ভুল করতেছো। স্টিল মনে করাই দিলাম, তোমরা বিগত বছরের প্রশ্নগুলোকে ঘাটো, ঘাটলে নিজেই বুঝে যাবা কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে এবং তোমার কিভাবে পড়া উচিত। এবং যতদিন পর্যন্ত তুমি তোমার নিজস্ব ফিলসফি ক্রিয়েট করতে না পারবা প্রশ্নের ব্যাপারে, ততদিন তোমার মানে দুর্দিন কাটবে না, চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। আর যখন তুমি নিজস্ব একটা আইডিওলজি ক্রিয়েট করে ফেলবা যে এইভাবে পড়লে চান্স পাওয়া যায়, এভাবে হয়, ও অ্যানালাইসিস করলে, সেদিন থেকে বুঝতে হবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়লো। তারপরে আসো অধিকতর, উদ্যত, আরো যা যা আছে অনুষ্ঠান, আরো যা জ্যামিতিক থেকে শুরু করে আসো বচন। আমরা বচন যখন পড়ছিলাম তোমাদেরকে ভাইয়া লগ্নক অংশটা দেখাই দিয়ে পড়াইছিলাম, আজকে একটু লগ্নকটা মনে করাই দিব 1 মিনিটে, কারণ লগ্নক থেকে রিটেন আসার সম্ভাবনা বহুত। ধরো প্রশ্ন আসলো যে লগ্নক কি, এর প্রকারভেদ দেখাও অথবা এর পরিচয় দাও। অসম্ভব সুন্দর প্রশ্ন, বুঝতে পারছো, এর পরিচয় দাও, এই প্রশ্নটা আসতে পারে। সো লগ্নক বলতে আমরা বুঝি যেগুলো শব্দের শেষে যুক্ত অবস্থায় থাকে। লগ্নক মানে হলো বচন, লগ্নক মানে হলো নির্দেশক, লগ্নক মানে হলো বিভক্তি, এবং লগ্নক মানে হলো বলক। বচন কোনগুলো, এই যে রা, এরা, তারপরে ধরো হচ্ছে গুলো, এগুলো যুক্ত অবস্থায় থাকে। নির্দেশক কোনগুলো, টি, টা, যেমন কলমটি, বইটি, খাতাটি যুক্ত অবস্থায় আছে, ছেলেরা, মেয়েরা যুক্ত অবস্থায়। বিভক্তি কোনগুলো, কে, রে, র, এর, যেমন সুমনকে, সুমনের, বুঝছো, এরকম। ঢাকার মিষ্টি, এই টাইপের। বলক সাধারণত রস্যই এবং ওকে আমরা বলক হিসাবে ব্যবহার হতে দেখি। যেমন তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে বললে এখানে তোমাকেই, এই কথাটা বেশ শক্তি দেয়। তোমাকেই যেতে হবে মানে আমি একজনকে খুব ফোর্স করে বলতেছি সেই যেন যায়। বুঝছো কি কথাটা, ধরতে পারছো? নতুন শব্দ তৈরি, এটা সম্পর্কে একটু বলো। নতুন শব্দ তৈরি করা হয় 4টা প্রসেসে, 3টা প্রসেসে। একটা হচ্ছে বিভক্তি, একটা হচ্ছে প্রত্যয়, একটা হচ্ছে উপসর্গ, একটা সমাস। তো প্রত্যয়, উপসর্গ, সমাস নিয়ে আলোচনা এখনো আসেনি, সামনে আসবে। ওগুলাই তোমার গ্রামারের আসল টপিক গুলো সামনে। তুমি খেয়াল করছো কিনা তোমরা, দেখবা যে আমরা প্রথম যে লেকচার গুলো নিয়েছি এতদিন, 4টা লেকচার, আজকে তো রিটেন যাচ্ছে, ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো এখন আলোচনা হয়ে গেছে অলরেডি বিদ্রোহের মাধ্যমে।
আর সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ গুলো মাত্র শুরু হইলো, আস্তে আস্তে ডিপ টপিকের দিকে আমরা যাব। ব্যালেন্স করে দেওয়া, যেখানে ফার্স্ট পেপার টাফ দেওয়া সেখানে সেকেন্ড পেপার ইজি, খেয়াল করো। আর যেখানে সেকেন্ড পেপার গুলো হাই লেভেলে সেখানে ফার্স্ট পেপারটা একটু ইজি করে দেওয়া। সো তোমার ফার্স্ট পেপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে, অর্থাৎ অপরিচিতা, সোনার তরী, বিদ্রোহী, আমার পথ এবং পল্লী কবি জসীমউদ্দিনের প্রতিদান। প্রতিদান আগে গুরুত্ব কম ছিল, এখন যথেষ্ট বেশি। আমরা যদি চারটাও ধরি, রবীন্দ্রনাথ নজরুলের 2-2-4, এটা কিন্তু আলোচনা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় স্টেপে যদি তুমি গুরুত্বপূর্ণ ধরতে চাও, সেক্ষেত্রে এখন কনটেক্সটে যদি বলি আর কি, তাহলে ধরো 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, মাসি পিসি, এই জিনিসগুলো বা রেইনকোট, এগুলো দ্বিতীয় লেভেলের গুরুত্বপূর্ণ বা বিলাসী রাখে। তো এখন ফার্স্ট স্টেপে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমার পথ, প্রশ্ন মিস হয় না বলতে গেলে, আসে এখান থেকে কম বেশি। সো তুমি প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আজকের ক্লাসের মাধ্যমে অফলাইনে তুমি প্রায় শেষ করে ফেলেছ, না এগুলো আর। এরপরে এখন তোমার প্রথম পত্রের বলতে পারো যে সেকেন্ড চয়েস যেগুলো, সেগুলো শুরু হবে। আর গ্রামার গুলো একটু হাই থটের দিকে যাবে, সামনে এগুলো আসতেছে একে একে, পাবা, নিয়ে শেষ করতে পারবা না। সো বচন, তো বচন ডেফিনেটলি আমরা বললাম যে বচন হচ্ছে লগ্নক। কেন? কারণ এগুলো যুক্ত অবস্থায় থাকে। লগ্নক মানে যারা যুক্ত থাকে, আলাদা থাকে না। আমরা বলি না মসজিদ সংলগ্ন মাঠে, সংলগ্ন মাঠ মানে কি? মসজিদের সাথে লাগানো যে মাঠ, সেটা। সন্ধি লাগে কিনা? হ্যাঁ, সন্ধি আছে, সামনের দিকে পাবা। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন করলাম, বিদ্রোহ কবিতা কোন যুগে লেখা হয়েছে? আধুনিক যুগে বা রবীন্দ্র যুগে। কবিতাগুলোকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে পারলেই ভালো। এই জন্য, কারণ কবিতা থেকে প্রশ্ন আসে, এটার পরের লাইন কি, আগের লাইন কি, দেখো নাই? প্রশ্ন করে কি করে না, একটা লাইন তৈরিতে জিজ্ঞাসা করে এটার আগের লাইন কি, পরের লাইন, কেমন প্রশ্ন আসে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি যদি মুখস্থ করতে পারো ফাইন। তো বচন থেকে যদি প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসতে পারে? ধরো প্রশ্ন করলো, কেবল অপ্রাণীবাচক বহুবচন নির্দেশ করে এমন লগ্নকগুলোর পরিচয় দাও। ধরো এমন প্রশ্ন করতে পারে, ওই যে এই যে কই গেল এটা, কেবল অপ্রাণীবাচক, এই যে এটা, আবলি গুচ্ছ, দাম নিকর, পুঞ্জমালা, রাজি রাশি ইত্যাদি। এরপরে ধরো এখান থেকে যদি প্রশ্ন করে, আবার এটা দিয়েও প্রশ্ন করতে পারে। ধরো এটা তো গেল একটা। এরপরে ধরো প্রশ্ন করলো যে কেবল উন্নত প্রাণীবাচক বা মানি লোকের বহুবচন হয় এমন লগ্নক কোনগুলো? মানি লোকের বহুবচন হয় এমন লগ্নক কোনগুলো? এমন লগ্নক হচ্ছে গণ, মণ্ডলী, বর্গ, তারপরে হচ্ছে তোমার বৃন্দ। গণ, মণ্ডলী, বর্গ, বৃন্দ, এগুলো মানি লোকের বহুবচন। বুঝছো কিনা? কথা বলো। রিভিশন দেওয়ার জন্য কতটুকু টাইম আমরা পেতে পারি? এই বোকা কই থেকে আসছে? বোকার স্বর্গে বসবাস করে রাব্বি। রিভিশন দেওয়ার সময় তুমি কতটুকু পাবা এটা কেউ বলতে পারে না, বুঝছো? তুমি টাইম ধরে নিবা যে নর্মালি যেরকম টাইম পাওয়া গেছে বিগত বছরগুলোতে, এর থেকে তুমি বেশি পাবা না, হয়তো কম পাইতে পারো বা ওই রকমের কাছাকাছি টাইম পাইতে পারো, বেশি পাওয়ার খুব একটা চান্স নাই, বুঝছো? যত তাড়াতাড়ি তুমি তোমার পড়াকে একটা লেভেলে নিতে পারবা, তত বেশি তুমি রিভিশন দেওয়ার টাইম পাবা। এটা কেউ জানে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে ভবিষ্যৎবাণী করার চেষ্টা আমি করি না, কেউ যেন না করে। বাংলা অভিধান, বাংলা একাডেমিটা কিনবা, অবশ্যই বাংলা একাডেমি। তারপরে আসো পরেরটা নিয়ে কথা বলি এবার। হ্যাঁ, প্রাণীবাচক অপ্রাণীর বস্তু শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ, কুল থেকে শুরু করে এরপরে দ্রষ্টব্য, পাল এবং জোত কেবল জন্তুর বহুবচনে হয়। এরপরে বহুবচনের প্রয়োগ বৈশিষ্ট্য মানে বুঝাইছিলাম, তার অনেক রকমের আছে। এক বচন দেখলেও বহুবচন হয়, এক বচন অর্থ শব্দের আগে অজস্র অনেক দিয়ে বহুবচন করা যায়, এবং দ্বিত্ব প্রয়োগ, ডাবল ডাবল বললেও বহুবচন হয়, ইত্যাদি ইত্যাদি। এরপরে নির্দেশক, এটাও একটা লগ্নকেরই অংশ। নির্দেশক, এটাকে বাংলায় নির্দেশক বলে, ইংলিশে কি বলে মনে করে দেখো, দ্রুত বলো তো, ইংলিশে কি বলে এটাকে? ক্লিয়ার কিনা বলো? আর্টিকল। হ্যাঁ,
আর্টিকেল, টিটা খানাখানি, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। এরপরে আসো যদি বলি এখান থেকে হচ্ছে বাগর্থ। বাগর্থ মানে শব্দের অর্থ, এটা খুব মজার। শব্দের অর্থ দুই রকম, বাচ্চার্থ, লক্ষার্থ। বাচ্চার্থ মানে হচ্ছে সরাসরি অর্থ আর কি, হ্যাঁ, সরাসরি অর্থ। তুমি বললে ডিরেক্ট যেটা বুঝো এটা হচ্ছে বাচ্চার্থ। আর লক্ষার্থ মানে হচ্ছে যে অর্থে আসলে ব্যবহার হয়েছে, যে অর্থে আসলে ব্যবহার হয়েছে। যেমন ধরো আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি। অথবা ধরো বসন্তের কোকিল, বসন্তের কোকিল। এগুলোর অর্থের দিকে তাকাও, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, অর্থের দিকে তাকাও। এখানে লেখালেখি একটু কম করো চ্যাট বক্সে। আমরা কাঠ, ও আমরা বানান ভুল হয়েছে আমার, না আই এম সো সরি। এটা তো আমরা হবে হলো তোমার ডবিন্দু র দিয়ে, আমরা আমরা কাঠের ঢেকি। সো এই আমরা কাঠ হলো খুব নরম, এই কাঠটা, হ্যাঁ, খুবই নরম। এরকম মোটা ডাল তুমি ধরো ধরে টান দিছো, ওইটা ভেঙে চলে আসবে। এটা তেঁতুল গাছের মতো এত শক্ত না। সো আমরা কাঠ দিয়ে তুমি ঢেকি বানাইছো, ঢেকি তো খুব শক্তপোক্ত কাঠ হওয়া লাগে, কারণ ঢেকিতে তো দীর্ঘকাল ইউজ করতে হয়, বছরের পর বছর, এবং এটা খুব অযত্ন অবহেলায় থাকে। ঢেকি তো মনে হয় চিনো, ওই যে চাল মারাই করার জন্য গ্রামে ধান মারাই করার যেটা ইউজ করে, যে পাড়া দিলে এটা উপরে উঠে, ছেড়ে দিলে আবার পরে ধান চাল মারাই হয়, গুড়ি হয় চালের কুড়ে, এরকম। তো আমরা কাঠ দিয়ে ঢেকি বানাইছো, এটা কোনো কাজেরই কিছু হবে না। ফার্স্ট অফ অল আমরা কাঠ ঢেকির জন্য কোনো উপযুক্ত কাঠই না। এখন তুমি ধরো এটাতে বানাইছো, এখান থেকে তুমি কোনো ফিডব্যাক পাবা না, এটা দিয়ে তুমি তেমন কিছুই করতে পারবা না। তাহলে আমরা কাঠের ঢেকি মানে হচ্ছে এটা অসম্ভব জিনিস। আমরা কাঠ দিয়ে ঢেকি বানানোর কোনো যুক্তি আসে না। যদি বানাও আউটকাম ভালো হবে না, মানে অপদার্থ কিছু একটা হবে, খারাপ কিছু একটা হবে। এর জন্য আমরা কাঠের ঢেকি মানে হচ্ছে অপদার্থ, অপদার্থ মানে তুমি প্রত্যাশা অনুযায়ী এখান থেকে আউটকাম পাবা না, মানে অপদার্থ, যে বোকাশোকা মানুষ, কোনো কাজে লাগে না। বসন্তের কোকিল, ধরো ঋতু দেখো আমরা দেখি হলো 6টা। একটা ঋতুতে বসন্ত যখন আসে তখন কোকিল এসে ডাকে। তো বসন্তের আগে থাকে শীত, তখন মানুষের কষ্ট আর কষ্ট, তুমি না কম্বলের নিচে শুয়ে আরাম করো। কিন্তু প্রকৃতিতে তো শীত অনেক রিক্ততা, শূন্যতা আনে। বসন্তের পরে থাকে গ্রীষ্ম, প্রচন্ড উত্তপ্ত গরম। বর্ষায় থাকে দুর্দিন রৌদ্র, ঘরের চালা দিয়ে পানি পড়ে। মাঝখানে বসন্ত একটা সুসময়, শীতও কম গরমও কম, মাঝামাঝি লেভেলের একটা ওয়াও টাইপের টাইম। তখন গাছে তখন সুন্দর পাতা থাকে, তখন থাকে হচ্ছে প্রকৃতিতে একটা সুবাতাস, ফুলের ঘ্রাণ, তখন কোকিল এসে কুহু কুহু করে ডাকে। বসন্তের আগের খারাপ টাইমেও সে নাই, বসন্তের পরের খারাপ টাইমেও সে নাই। তাহলে সুসময়ে সে আসে, দুঃসময়ে সে আসে না। এই জন্য বসন্তকালের কোকিল এটা দিয়ে বোঝানো হয়েছে যে হচ্ছে তোমার সুসময়ের বন্ধু। তোমার পকেটে টাকা আছে, তখন দেখবো বন্ধু বান্ধবের অভাব নাই, তোমার পাশে আয়সা ঘুরঘুর করবে, বিভিন্ন কিছু তোমারে বলবে, ভাইয়া স্যার অমুক তমুক, হ্যাঁ মামা কাকা। এরপরে খারাপ সময় যখন হবে, দুর্দিন বসন্তের যখন থাকবে না, চালা দিয়ে পানি পড়বে, অথবা শীতের কষ্ট, তখন দেখবে এরা নাই। তো বসন্তের কোকিল বললে কোন গাছের কোকিলকে বোঝায় না, সুসময়ের বন্ধুকে বোঝায়। তো বসন্তের কোকিল দিয়ে যদি তুমি এটা কোকিলকেই বোঝো, এটা হচ্ছে বাচ্চার্থ। সুসময়ের বন্ধুকে যদি বোঝো, যে অর্থে ব্যবহার হচ্ছে, এটা লক্ষার্থ। আমরা কাটা ঢেকি দিয়ে যদি তুমি নরম একটা ঢেকি বুঝো, এটা বাচ্চার্থ। আর দিয়ে যদি তুমি একটা অপদার্থ, বোকাশোকা নিষ্কর্মা মানুষ বুঝো, তখন সেটা হচ্ছে লক্ষার্থ। বুঝছো কথা? হ্যাঁ, বসন্তের কোকিলও হবে, দুধের মাছিও হবে। ভাইয়া কেমন আছেন? তাম্মি বলে কি, ধন্যবাদ এতদিন পরে। অবশ্যই ভালো আছি। ক্লিয়ার? উদ্ভাসের বই পড়লেই হবে, বাগধারার মতো এগুলো। আরে না, এগুলা বাগধারা, সর্বনাশ, কই যাবো রে, এই কই যাবো রে আল্লাহ। এগুলোই তো বাগধারা, বাগধারারই তো লক্ষার্থে প্রয়োগ হয়। সবগুলো বাগধারা লক্ষার্থে প্রয়োগ হয়, কোনো বাগধারায় বাচ্চার্থে প্রয়োগ হয় না। আমি আবার বলছি, কোনো বাগধারায় বাচ্চার্থে প্রয়োগ হয় না, সব বাগধারা লক্ষার্থে প্রয়োগ হয়। বুঝছো? সব বাগধারা কিসে প্রয়োগ হয়? লক্ষার্থে প্রয়োগ হয়। ডান? ওকে, তারপরে আসো আমরা পরের অংশ নিয়ে যদি কথা বলি।
শব্দের অর্থের পরিবর্তন, আচ্ছা যাই হোক, বাচ্চা তো লক্ষ্যার্থ গেল, এখন শব্দের অর্থের পরিবর্তন। শব্দের অর্থ কত ভাবে পরিবর্তিত হয় আমরা একটু দেখব। অর্থ পরিবর্তনের বিভিন্নতা, অর্থ প্রসার একটা, অর্থ সংকোচ একটা, অর্থের উন্নতি একটা, অর্থের অবনতি একটা, অর্থ বদল একটা, ইত্যাদি। এখন অর্থের এত এত যে ডাইমেনশন দেখলাম, এগুলো দিয়ে আসলে কি মিন করে? অর্থ প্রসার, একটি শব্দ পূর্বে মনে করো যে অর্থ দিত, এখন তার থেকে ব্যাপক অর্থ দেয়। যেমন অঞ্চল বললে আগে বুঝতা কম, মানে বেশি, অঞ্চল দ্বারা মানে শাড়ির আঁচলকে বোঝানো হইতো, কম বুঝাইতো। আর এখন একটু খেয়াল করো, প্রসার মানে হচ্ছে আগে ছিল কম, এখন বোঝাই হচ্ছে বেশি। তো অঞ্চল দ্বারা একটা সময় বোঝাইতো শাড়ির আঁচল, আর এখন বোঝায় একটা নির্দিষ্ট এরিয়া। এই অঞ্চলের অমুক হচ্ছেন সম্মানী মানুষ। তো যে শব্দের অর্থ ছিল শাড়ির অংশ, সেটা এখন হয়ে গেছে একটা বিশাল এরিয়া। সো অর্থের প্রসার হয়েছে। সংকোচ মানে বেশি থেকে কম হয়েছে। এখন প্রশ্ন আসো কেমনে করতে পারে? যদি রিটেনের প্রশ্ন করে, এখান থেকে প্রশ্ন হইতে পারে এমন, বাগর্থ বলতে কি বুঝো? এটি ভাষাকে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করে? এই প্রশ্ন হইতে পারে। বুঝতে পারছি? এই টাইপের প্রশ্ন হতে পারে। বাগর্থ মানে কথার অর্থ, কথার যে বিভিন্ন লেভেলের ডাইমেনশন থাকে, এটাই বাগর্থ। এরপরে এটা তোমাদের পড়াই দিছিলাম আমি। এবার একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ, যেমন কথা, কথাটা উক্তি, প্রতিশ্রুতি, তিরস্কার, প্রসঙ্গক্রম, তর্ক, প্রস্তাব বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এরপরে বানান ও বানান শুদ্ধি, আমরা বানান নিয়ে চলো একটু কথা বলি। তৎসম শব্দের বানান, এখন এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন হইতে পারে। আমি একসাথে সবগুলো দেখাই দিই, মাঝখানে একটা জায়গা নিয়ে দেখাই দিই। বানান তো আজকে পড়ানোর দরকার হবে না, পড়াইছি, ম্যারাথনে আছে ডিটেইলে। ধরো তোমার প্রশ্ন করতে পারে, তৎসম শব্দের বানানের 3টি নিয়ম দেখাও। অথবা ধরো কোনো কিছু উল্লেখ করো না, বললো বেশি যেটা আসে আর কি নরমালি, বাংলা একাডেমির 2টি বা 3টি বানানের নিয়ম, বা আধুনিক বানানের নিয়ম, বা প্রমিত বানানের নিয়ম দেখাও। অথবা বলল নত্য ও সত্য বিধান বলতে কি বুঝো? 3টি, 2টিও হইতে পারে, 4টি হইতে পারে, নিয়ম দেখাও। বুঝছো কিনা বলো, আওয়াজ দাও। বুঝছো না? বুঝো না? অভিধান পারলে কিনে ফেলো, ভালো। স্যার আমি অনলাইনে আছি, অফলাইনে ভর্তি হতে পারবো না। আচ্ছা, আমি কি একটা বই পড়লে শুধু হবে? প্লিজ বলবেন। হ্যাঁ, বইটা তুমি পড়তে পারো মাহিয়া, পড়তে পারো, কোনো অসুবিধা নাই। এখন আমরা বানানের নিয়মগুলো এখানে দিছি, আলাদা আলাদা করে দিছি, তাই না? এই যে তৎসম শব্দের বানান, অতৎসম শব্দের বানান আলাদা আলাদা করে দিছি। তৎসম শব্দ হলো তো সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দের বানানের যে নিয়ম, বা ধরো এরকম করে তৎসম যদি উল্লেখ করে, তোমাকে কেবল তৎসমের নিয়মগুলো লিখতে হবে। বাট তৎসম কোনো কিছু বললো না, তোমাকে খালি বললো বাংলা একাডেমির নিয়ম দেখাও। তো বাংলা একাডেমির নিয়মে তো সবগুলোই পড়ে, তৎসমের নিয়মও পড়ে, তৎসম ছাড়াও পড়ে, সবগুলো বাংলা একাডেমিতে ইনক্লুড। বাংলা একাডেমির সবকিছুর নিয়মই প্রবর্তন করে, এটা তার কাজ। তো বাংলা একাডেমির নিয়ম যদি বলে, তো সবকিছু যে কোনো লিখলে তোমার হয়ে যাবে। আর তৎসমের ক্ষেত্রে শুধু তৎসমটা লিখলে হবে। আমরা দেখবো বইতে এগুলোকে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে দিয়ে রাখছি, তৎসম, অতৎসম, বা তদ্ভব শব্দের বানান, বা হচ্ছে নত্যবিধান, সত্যবিধান আলাদা করা আছে। তো নত্যবিধান, সত্যবিধান আসলে বানানের টপিকই, আলাদা কিছু না। শুধু আলাদা করে আমরা পড়ি বা বলি এই কারণে, মূর্ধন্য কোথায় ব্যবহার হবে আর মূর্ধন্য স কোথায় হবে, এটার স্পেসিফিক কিছু রুলস। এই জন্য আমরা নত্য এবং সত্য বলে এই কথাটাকে মার্ক করি, আর কিছু না। বুঝছো কি? এরপরে আসো, এরপরে যদি যাই স স স, এবার দেখাইছি। দেন হচ্ছে অতৎসম, এই যে অতৎসম শব্দের বানান এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এগুলো দেখো, তো তুমি এখানেও আলাদা আলাদা করে পড়তে পারবা।
কোনো অসুবিধা নাই। উপরে তৎসম দিয়ে রাখছে, নিচে তৎসমের শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছে, তোমরা হেডলাইনের সাথে মিলাইও না, ঠিক আছে? দরকার নাই, তোমরা এজ ইউজুয়াল পড়ো, বই থেকে পড়তে পারবো, সমস্যা নেই। এরপরে কি বনাম কি বলছিলাম, এই কিটা মূলত সর্বনাম, এটা বিশেষণ হিসেবে হয়, আবেগ হিসেবে হইতে পারে কখনো কখনো। আর এই কিটা হচ্ছে অব্যয়, এটাতে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ হয় অথবা না হয়। যেমন যাবে কি, এরপরে বললো হ্যাঁ, অথবা বললো, প্রশ্ন করলো যে খাবে কি, বললো হ্যাঁ। আর এখানে ধরো প্রশ্ন করলো কি খাবে, তারপরে ধরো বললো কি দেখো, তারপরে ধরো বললো কি করো, এগুলোতে কিন্তু হ্যাঁ বা না বলা যাবে না, নাম দিয়ে দিয়ে অ্যান্সার দেওয়া লাগবে, সিম্পল। এরপরে বাংলা নাকি বাংলা, এটাই এটা, কারণ আমাদের বাংলাদেশ আসলে এভাবেই লেখা আছে। আর এটা উঁ ব্যবহার হইতে পারে কখন, উঁ ব্যবহার হবে শুধুমাত্র প্রত্যয়যুক্ত হলে। যেমন তুমি যখন বলবা বাঙালি, এই যে বাঙালি, এটা তুমি অনুসারের সাথে দিতে পারবা না। বা যখন তুমি বলবা হচ্ছে রঙিন, তখন তুমি উঁ ব্যবহার করবা, যখন শুধু প্রত্যয় ইউজ হবে। আর বাদ বাকি সব জায়গায় দেখো তুমি এখানে অনুসার দিয়ে কাজ সারতে পারবা, বাংলা, বাঙালি ইত্যাদি। ইয়েস অর নো? একজন বলছো যে তামিম ইকবাল মাস্টার, আমাদের যে ঢাবির কি বলে, তোমাদের এইচএসসির আগে যেভাবে তোমাদের জন্য ক্লাসগুলো দিয়েছিলাম ওয়ান শট, সেখান থেকে উপকার পাইছো। হ্যাঁ, তোমরা রিডেনের জন্য আলাদা ক্লাস পাবা, মাস্টার ক্লাস, খুব দ্রুতই আমরা এগুলো আপলোড করে দিচ্ছি, চিন্তা করো না, সাথে থাকো, ইনশাল্লাহ খুব দ্রুত পাবা। এরপরে আসো অতিথি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু শব্দের সঠিক বানান। আমরা অনেকে অধ্যয়ন বলি, এবার কথাটা অধ্যয়ন, অধ্যাবসায় বলি, এবার কথাটা অধ্যবসায় ইত্যাদি। ওকে, এরপরে নত্য বিধান, সত্য বিধান। নত্য সত্য মূর্ধন্য মূর্ধন্য ব্যবহারের সিস্টেম অনেকবার পড়ছি, অনেকভাবে পড়ছি। নত্য সত্য বিধান থেকে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, নত্য বিধান বা সত্য বিধান বলতে কি বুঝো, বলছি তোমাদের। যেটা কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য হয় মানে হচ্ছে এই স্বভাবতই কথার আগে বুঝতে হবে, কোনো নিয়ম কানুন ছাড়া এমনি হয়, বহুকাল আগে থেকে হয়ে আসছে, এটা এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে। তুমি নত্য বিধান বা সত্য বিধানের নিয়ম দ্বারা এগুলোকে জাস্টিফাই করতে পারবে না। এখানে মূর্ধন্য হয়েছে সত্য বিধানের এই নিয়মে হয়েছে বলতে পারবো না, মূর্ধন্য হয়েছে নত্য বিধানের এই নিয়মে হয়েছে বলতে পারবো না, বুঝছো? অটো আর কি, অটো, এই ভালো একটা শব্দ পাইলাম তো, অটো, ঠিক আছে? স্বভাবতই মূর্ধন্য হয় মানে অটো, অটো, গুড কাউসার, ইউ ব্রিলিয়ান্ট, অটো, এগুলোর নাম অটো মূর্ধন্য, মনে থাকবে? বৈশাখী চলবে, পড়তে পারো। এরপরে আসো বাগধারা প্রবাদ প্রবচন, যেটা এতক্ষণ ধরে কথা বলেছিলাম। তোমরা বাগধারা প্রবাদ প্রবচন কেমনে পড়ো? কালকে তো তোমাদেরকে ভাই একটা ট্রিক দিছি, মনে আছে ট্রিকটা? কার কার মনে আছে একটু বলো। জুয়েল বলছে আমি শুধু অনলাইন, আমার কি কি পড়া লাগবে? আমাদের যা যা, তোমার যা যা পড়া লাগবে সব তো আমরা বলেই দিচ্ছি, এটা নিয়ে আর প্যারা খাচ্ছ কেন? বলে দিচ্ছি না? যদি এমন হয় যে তুমি অনলাইনে আসো, আমাদের বই নাই তোমার হাতে, সেক্ষেত্রে বাজারে যে বইগুলো খুব প্রচলিত, খুব প্রচলিত যে বইগুলো, সেগুলো কিনে পড়তে পারো, কোনো অসুবিধা নাই। আর ভালো হবে 9-10 গ্রামার পড়ার পরে তুমি যদি তোমার একাডেমিক যে বইটা পড়ছো, হায়াত মাহমুদ বা ধরো নিরঞ্জন অধিকারী, যেটাই পড়ছো ইন্টারমিডিয়েটে যে গ্রামার বইটা, এটা আবার পড়ো। এরপরে পড়তে চাইলে ডক্টর সৌমিত্র শেখরের জিজ্ঞাসা পড়তে বলছি, মারাত্মক বই, কাজে লাগবে। এখন এরপরেও যদি তুমি তৃপ্ত না হও, মানে তুমি যদি এতই ব্রিলিয়ান্ট হও যে আরো বই লাগবে, এরপরে বাজারের যে কোনো প্রচলিত বই কিনে তুমি পড়তে পারো। আমি বলেছি 9-10 গ্রামার, তোমার ইন্টারমিডিয়েটের যে গ্রামার তুমি পড়ছো সেটা টপিক ধরে ধরে সেখান থেকে আবার পড়বা, দেন ডক্টর সৌমিত্র শেখরের জিজ্ঞাসা কালকের ক্লাসে বলে দিছি। তারপরে তুমি যদি মনে করো যে না তোমার হয় নাই, তোমার আরো লাগবে, এরপরে কিনে পড়ো, নিষেধ করছে কি? আমি তো না করি নাই। আর উদ্ভাসের বই যাদের কাছে আছে, গুড এনাফ, কোয়াইট এনাফ। এর পাশাপাশি সর্বোচ্চ বললে জিজ্ঞাসা পড়তে পারো, বুঝছো? আর 9-10 গ্রামার তো মনে করো এটা অটো,
মাধ্যমিক গ্রামার এটা অটো, এটা এমনি থাকবে। আর আমরা যেটা করেছি উদ্ভাসের বইতে, আমরা সুন্দর করে সব বইতে যত ভালো বই আছে সবগুলো নির্যাস দিয়ে গবেষণাধর্মী ভাবে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে একটা টোটাল বুক করে তৈরি করছি। এই জন্য আমরা বলছি এটা পড়লে তোমার চমৎকার প্রিপারেশন হবে। বাঙালি কি অনুসার দিয়ে লিখতে হবে? বাঙালি অনুসার দিয়ে তুই কেমনে লিখবি? এ মাথা নষ্ট, মাথা নষ্ট। বাঙালি অনুসার দিয়ে হবে? গিলু বেচা কি ফুচকা খাইছো? বাঙালি অনুসার দিয়ে লিখতে আসছে। তো এই ছিল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাগধারা। তোমাদেরকে কালকে বলছিলাম বাগধারা পড়বা হচ্ছে নীলকালি এবং লাল কালিতে দাগায়া। কিছু একবারই দাগাবা না, তুমি যেগুলো সারা জীবনের জন্য পারো, আর যেগুলো মুখস্থ করতে হবে নীলকালিতে দাগায় মুখস্থ করবা। এরপরে এগুলো আবার রিভিশন দেওয়ার সময় কিছু ভুলে যাবা, যেগুলা ভুলে যাবা সেগুলোতে লাল কালিতে দাগাবা, দাগায় আবার মুখস্থ করবা। দেন লাস্টে তোমার নীলকালি লাল কালি অথবা শুধু লাল কালি রিভিশন করলেই হবে। এই জন্য রিভিশনে প্রচুর সময় তোমার বাঁচবে ইনশাআল্লাহ। তো এই ছিল কথা, আমরা শেষ মুহূর্তে আসছি। আমাকে কমেন্ট করতে ভয় লাগবে কেন? ভালো কথা বললে, ভালো প্রশ্ন করলে আমি কত প্রশংসা করি, কত আদর করি, সবাইকে নামটা জানাই, নামটা কত সুন্দর করে বলি। ভালো ভালো প্রশ্ন করলে অনেক খুশি লাগে। আর কেউ যখন বলে বাংলাদেশ শব্দটা কি জানি বলছিল, কোনটা জানি, বাঙালি, বাঙালি, বাঙালি শব্দ কেউ অনুসার দিয়ে লিখে, তো বাঙালি অনুসার দিয়ে বাঙালি লেখা যায়? অনুসার দিলে তো বাঙালি লিখতে হবে, তো বাঙালি তো ভুল, লিখতে হবে বাঙালি। এটা কি ধরনের প্রশ্ন? তো তার উপরে তো আমি একটু রাগটাক দেখাবই, এটাই তো স্বাভাবিক, তাই না? খুব সিম্পল না? অভিধান কেন পড়তে হবে ভাই? অভিধান পড়তে হবে, ধরো তুমি যদি কোথাও আটকায় যাও সাধারণত শব্দের ক্ষেত্রে, সেগুলো আর তুমি যেন একটা সবসময় সাপোর্ট তোমার কাছে পাও, সেজন্য অভিধানটা কাছে রাখবা। আর অথবা তুমি অভিধান প্র্যাকটিস করার জন্য রাখতে পারো, বোঝার জন্য। আর কিছু? বাংলা গ্রামার এখন দুর্বল, কি করতে পারি? দুর্বল হলে পড়বা, বেসিক ধরে পড়বা, প্রয়োজনে 6-7 বই নিয়ে পড়বা। উদ্ভাসিত আলো মানে কি? এটা এখনো বুঝো না? এটা হোমওয়ার্ক দিলাম। তারপরে বাংলা একাডেমির অভিধান কেমন? বাংলা একাডেমির অভিধান কেমন এই প্রশ্ন করার সাহস কেমন হইলো? সবচেয়ে ভালো অভিধানই বাংলা একাডেমির অভিধান। ওদের থেকে ভালো অভিধান বাংলাদেশে কেউ করতে পারে নাই। অন্য দেশের অভিধান হলে সেটা আলাদা ব্যাপার। তুমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলো তাহলে বাংলা একাডেমির অভিধান সব থেকে ভালো, নিঃসন্দেহে। এরাই তো অভিধানের মা বাপ। করো শব্দটা র হবে না ও হবে? ও দিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ অনুজ্ঞায় করো, ধরো, চলো, হ্যাঁ বলো, ও দিয়ে বলা যায় অনুজ্ঞা বা আদেশের ক্ষেত্রে, কোনো অসুবিধা নাই, বলতে পারবা। তারপরে আর কিছু? প্রবাদ প্রবচন যে কোনো বই থেকে পড়ো, আমাদের বইতে আমরা খুব সব একসাথে দিয়ে রাখছি, এখান থেকে এক জায়গায় পড়বা। এরপরে আমার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ। বিগত বছরের প্রশ্ন অবশ্যই আগে পড়বা। গণযোগাযোগ সাংবাদিকতা কেমন মার্ক আনতে হবে, এটা যদি পড়ো তাহলে, যদি মনে করো যে আমি একজন ভালো সাংবাদিক হব, আমার কলম দিয়ে মানুষের ক্ষতি করব না, তাহলে তুমি গণযোগাযোগের সাংবাদিকতা পড়ো। আর যদি তুমি মনে করো না ইয়েলো জার্নালিজম করব, হ্যাঁ ঘুরে ফিরে বেড়াবো, টাকার মালিক হয়ে যাবো, এইসব বলে তোমার এই সাবজেক্ট পড়ার দরকার নেই। সহজ কথা, তুমি গণযোগাযোগের সাংবাদিকতা পড়ে বা পৃথিবীতে যদি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাও, যদি মনে করো তোমার কলম দিয়ে মানুষের উপকার হবে, ফাইন, আর না হলে দরকার নেই। কারণ এটা মহান দায়িত্বের ব্যাপার, এটা বুঝতেই পারো। সাবজেক্ট ভালো, চমৎকার সাবজেক্ট। তারপরে আর কিছু? যারা দাওয়াত দিছো অনেক, আমরা জাজমেন্ট পোল লঞ্চ করে দিচ্ছি, 30 সেকেন্ড সময় বাবা, এটার মধ্যে অ্যান্সার করে ফেলবা। শ্রেষ্ঠ বাঙালি বলতে 2004 সালে একটা জরিপ হয়েছিল। 2004-এ বিবিসি বাংলা একটা জরিপ করছিল আর কি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে, যে আমরা যারা বাঙালি আমরা কাদেরকে আমাদের বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ মনে করি। 2004-এ, আমি আবার বলছি, তখন বেশিরভাগ মানুষ তখন ভোট দিয়েছে শেখ মুজিবুর রহমান 1 নম্বরে। তারপরে তখন সেকেন্ড ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ছিল হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপরে শেরে বাংলা, এরপরে লম্বা লিস্ট, বিদ্যাসাগর থেকে শুরু করে অনেক মানুষ, একটা লম্বা লিস্ট ছিল তখন, বুঝছো? এটা 2004-এর একটা জরিপ করেছিল বিবিসি বাংলা। হলুদ সাংবাদিকতা কেন বলে? যে সত্য গোপন করে, মিথ্যা সাংবাদিকতা করে, স্বার্থ উদ্ধারের সাংবাদিকতা করে, এটাকে ইয়েলো জার্নালিজম বলা হয় বা হলুদ সাংবাদিকতা বলা হয়। ওকে, 9-10-এর ব্যাকরণ নির্মিত অংশ গুরুত্বপূর্ণ কিনা? না, দরকার নেই। আল্লাহ হাফেজ।